নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা কথা বলি সংবাদ সম্প্রসারণে। আর করোনার সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতেই আমাদের অতিথিরা যুক্ত হবেন নিজ নিজ অবস্থান থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এছাড়াও আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হবেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আলোচনা শুরুর আগে জানাবো মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। রাজধানী সহ বিভিন্ন জেলায় ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছেই। স্বাস্থ্যবিধি মেনে চলার তোয়াক্কা করছেন না কেউই। বিপণী বিতান ও শপিং কমপ্লেক্সগুলোতে বেপরোয়া ক্রেতা বিক্রেতারা। অনেক মার্কেটের দরজা বন্ধ রেখে গোপনে ঈদের বেচাকেনা করছেন বলেও অভিযোগ রয়েছে। দোকান খোলা রাখার অভিযোগ বিভিন্ন জেলায় ক্রেতা বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীদের হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা করার কথা থাকলেও এই ব্যাপারে নেই কোনো পদক্ষেপ। দোকানের সামনে সতর্কবাণী সম্বলিত ব্যানার ও ফেস্টুন টানানোর কথা থাকলেও মানছেন না কেউই। মালিক ও কর্মচারীদের মুখে নেই মাস্ক, হাতে নেই গ্লাভস। এমনকি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও অনেকেই মানছেন না সেই বিধিনিষেধ। এদিকে ঈদ উপলক্ষে শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় তারা ফিরছেন বিকল্প যানবাহনে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরি পার হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে ফেরিতে পদ্মা পাড়ি দেওয়ার অপেক্ষায় অন্তত 2 শতাধিক যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকও রয়েছে। এই ঘাটে আজ চলেছে 13টি ফেরি। তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে ফেরিঘাটে বেড়েছে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও একই চিত্র। এই ঘাটে চলছে ছোট বড় মিলিয়ে 15টি ফেরি। গত 24 ঘন্টায় এই ঘাট দিয়ে পার হয়েছে প্রায় 2500 ছোট যান ও 1000-এর বেশি ট্রাক। ঘাট কর্তৃপক্ষ জানায় প্রত্যেক ফেরিতে 250-র বেশি যাত্রী পার হচ্ছেন। তবে এই ঘাটে দেখা যায়নি প্রশাসনের তৎপরতা। হাটবাজার ও রাস্তাঘাটে জনসমাগমে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সংক্রমণ বাড়ানোর দায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় জানিয়ে এটি নিয়ন্ত্রণ না করলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা প্রকাশ করেছেন তিনি। রাজধানীর কুড়িলে করোনা রোগীদের চিকিৎসায় 2013 শয্যার বসুন্ধরা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। দোকানে জটলা পাকাচ্ছে, আমরা দেখি শিল্পের সামনে, আমরা দেখি ফেরিঘাটে, তখন আমরা আতঙ্কিত হই। যে সমস্ত সংস্থা এই দায়িত্ব আছে তারা যেন আরও জোরদার ভূমিকা রাখে। এই কাজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় নয়। এই কাজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হলো চিকিৎসার ব্যবস্থা করা এবং পাশাপাশি জনগণকে সচেতন করা। যাদের এরকম ব্যবস্থা আছে, যদি নাও থাকে, যেভাবে পারেন সবাই একটু সাহায্য করেন বাংলাদেশকে, সবাই যদি আক্রান্ত মুক্ত থাকতে পারি। মিডিয়া যারা আমরা কাজ করি, এটা তো দিন রাত খেটে একবারে রাত সব জায়গায় যেতে হয়। এদের জন্য যদি বিশেষভাবে 200 আসন রাখার জন্য অনুরোধ করবো এই হাসপাতালে। লকডাউনের মধ্যেও শিথিল হয়ে পড়া রাজধানী ও চট্টগ্রামে আগমন এবং বহির্গমনে নিয়ন্ত্রণে আবারও কড়াকড়ি আরোপ করেছে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, করোনার বিস্তার রোধে শুরুতেই যে ব্যবস্থা নেওয়া হয়েছিল এখন থেকে আবার সেই ব্যবস্থা শুরু হয়েছে। সকাল থেকে তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা বাইরে যেতে যেন না পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাইরে যাওয়া নিয়ন্ত্রণ আরোপ করেছে মেট্রোপলিটন পুলিশ। কোনো ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরি প্রয়োজন ছাড়া যেন মহানগরীতে প্রবেশ বা বাইরে যেতে না পারেন সেই জন্য নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে। তবে জরুরি সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এর আওতামুক্ত থাকবেন।
ঢাকা শহর থেকে মানে খুব ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া খুব বাইরে বেরোতে পারবে না, একটু ঢুকতে পারবে না। আমরা আজকে থেকে সকাল থেকে কাজ শুরু করছি। আজকে মানুষকে সতর্ক করা হয়েছে, কালকে থেকে আমরা ফুল এক্সিকিউশন। চট্টগ্রাম নগরীতে প্রবেশ এবং বের হওয়ার 5টি পয়েন্ট আছে। এই 5টি পয়েন্টে আমাদের আজকে সন্ধ্যার পর থেকে প্রবেশ এবং বের হওয়ার নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। ঈদ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল নিয়ন্ত্রণ করা হবে। স্বাস্থ্যবিধি না মানায় আরও কয়েকটি জেলায় মার্কেট ও শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় কাল থেকে ভোলা, মেহেরপুর, ঠাকুরগাঁওয়ের সব ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। যশোরে মঙ্গলবার থেকে মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে স্বাস্থ্যবিধি অমান্য করায় সাভার ও কেরানীগঞ্জের সব মার্কেট, বাজার, বিপণী বিতান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে। একই কারণে আজ থেকে সিরাজগঞ্জেও সব মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া বিভিন্ন সময়ে খুলনা, জয়পুরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নোয়াখালী ও কুষ্টিয়ায় শপিং মল ও দোকান বন্ধ করেছে প্রশাসন। তবে এসব জেলায় জরুরি সেবা, নিত্যপণ্য ও ফার্মেসি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। করোনা ভাইরাসে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণ গেল 328 জনের। নতুন 1273 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 22,268 জনে। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় 8,114 জনের নমুনা পরীক্ষায় 1,273 জনের করোনা শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 256 জন। এই নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা 4,373 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 8,574টি, পরীক্ষা হয়েছে 8,114টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা 1,75,408টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,273টি। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 14 জন এবং এ পর্যন্ত 328 জন। এই 14 জনের মধ্যে 13 জন পুরুষ এবং 1 জন নারী। আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 256 জন এবং এ পর্যন্ত সুস্থ হলেন 4,373 জন। দ্বিতীয় পর্যায়ের সম্ভাব্য সংক্রমণ ঢেউ চীনের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চীনের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ঝ্যাং ন্যানশান বলেন, এই মুহূর্তে চীনের অবস্থা অন্যান্য আক্রান্ত দেশের তুলনায় মোটেও ভালো নয়। ব্যাপক আকারে সংক্রমণ হলে তা সামলানো কঠিন হবে। চীন সরকারের শীর্ষস্থানীয় উপদেষ্টা আরও বলেন, চীনা নাগরিকদের শরীরে এখন পর্যন্ত করোনা প্রতিরোধী ইমিউনিটি সিস্টেম গড়ে ওঠেনি। চীনে গত কয়েকদিনে বিভিন্ন শহরে স্বল্প মাত্রায় আবারও করোনা সংক্রমণ দেখা দিয়েছে। চলতি বছরের 20 জানুয়ারি ঝ্যাং নানশাইন প্রথমবারের মতো রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রামক এবং নভেল করোনা বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। উহানের স্থানীয় কর্তৃপক্ষ মহামারীর শুরুতে তথ্য গোপন করেছে বলেও স্বীকার করেন তিনি। 2003 সালে সার্স নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করেন ন্যানশান। আমরা দেখছিলাম দিনের বাছাই করা সংবাদগুলো। শুরু করতে চাই আলোচনা। আমাদের সঙ্গে আছেন 3 জন অতিথি। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে একটি ঐতিহাসিক দিন। যদি অন্যান্য সবকিছু স্বাভাবিক থাকতো হয়তো বেশ ঘটা করে এই দিবসটি পালন করত। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক নয়, তারপরও আমরা কিছুটা সেই আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রধান যিনি আছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজ তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তিনি এই দিনটিতে কিন্তু পরিবারকে হারানোর পর দীর্ঘদিন দেশের বাইরে কাটানোর পরে নিজ দেশে আবার ফিরে এসেছিলেন। যেটি জানতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রধান যিনি শেখ হাসিনা, তিনি যে প্রেক্ষাপট আসলে এসেছিলেন, স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, কতটা সেটি জরুরি ছিল? যদি তিনি না আসতেন তাহলে বাংলাদেশের রাজনীতির আসলে কেমন মোড় নিত? 1975 সালের অগাস্ট মাসে পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে রাজনীতির সূচনা হলো বাংলাদেশে, সেটি 71-এ যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম তার একেবারে বিপরীতে চলে গেল। 71-এ আমরা চেয়েছিলাম একটা অসাম্প্রদায়িক বৈষম্যের বাইরে একটা দেশকে নিয়ে যাওয়া, যে দেশে সকল মানুষের কোনো না কোনো অধিকার থাকবে
কাজের এবং শিক্ষার আমরা একটা উদার সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের এই অবস্থা থেকে বেরিয়ে আসে। তখন ওই যেটা বলি আমি, ব্যবসায়ীরা তখন নিয়ন্ত্রণ নিলেন। তারপর ব্যবসায়ী মানে যারা একটু ভিন্নভাবে ব্যবসা করেন, তারপর ধরুন রাজনীতিবিদদের ভিতরেও একটা কেনাবেচার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো রাজনীতি বা গণতন্ত্রের যে চর্চা আমরা আশা করেছিলাম তা থেকে অনেক দূর চলে গিয়েছিল দেশটি। তো যখন শেখ হাসিনা ফিরে আসলেন, তখন আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হলো। এটি খুব কঠিন একটা কাজ তিনি হাতে নিয়েছিলেন। আমার তখন মনে হয়নি যে তিনি ফেরার পর এত সহজে তিনি কাজটি করতে হবেন। কাজটা কঠিন ছিল, কিন্তু তিনি বেশ সহজেই এই সামাল দিয়েছেন, দলকে পুনর্গঠন করেছেন এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করেছেন। এবং যে আদর্শ বঙ্গবন্ধু ধারণ করতেন, আওয়ামী লীগকে তিনি সেই আদর্শে সাজাবার চেষ্টা করলেন। যদিও আমরা জানি বর্তমানের আওয়ামী লীগের অনেকেই আছেন যারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বহু দূরে চলে গেছেন। দেশে দলটির অনেক কিছুই এখন বঙ্গবন্ধুর আদর্শের থেকে দূরে, কিন্তু তখন তো শেখ হাসিনা শুরু করেছিলেন এবং তার সঙ্গে খুব পরীক্ষিত কিছু আওয়ামী লীগের নেতাকর্মী যোগদান করেছিলেন এবং অনেক প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে তিনি প্রায় 10টি বছর সময় নিলেন দলটিকে পুনরুজ্জীবিত করতে, পুনর্গঠিত করতে। তারপর তো দেখা যাচ্ছে যে গণতন্ত্রে যখন আমরা প্রত্যাবর্তন করলাম, তখন আওয়ামী লীগ একটা শক্তিশালী দল হিসাবে আত্মপ্রকাশ করলো। এবং এখন তো বলতে বাধা নেই যে আওয়ামী লীগের নানান সীমাবদ্ধতা সত্ত্বেও মনে করি যে উদার গণতান্ত্রিক চিন্তাটি তার অনেক নেতাকর্মীর ভিতর আছে এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা তাদের অনেকের ভিতর আছে। যদি দলটি আরো সুসংগঠিত হয়, যদি দলকে সত্যিকার অর্থে পুনর্গঠিত আবার শেখ হাসিনা করতে পারেন, হয়তো বাংলাদেশের 2021 সাল পরবর্তী বাংলাদেশ আমরা অনেক সুন্দর একটা বাংলাদেশ পেতে পারব। জি, ধন্যবাদ। এবারে আমরা জানতে চাই রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে অনেক অভিজ্ঞতা, অনেক বেশি দেখাশোনার দায়রা আপনার অনেক বড়, পরিধিটা অনেক বড়। নিশ্চয়ই শেখ হাসিনা যখন প্রত্যাবর্তন করেছিলেন দেশে, সেই সময়টাও আপনি অনেক ভালো বলতে পারবেন। তিনি যখন এসেছিলেন এবং আওয়ামী লীগের মতো একটি দল, শক্তিশালী দল ছিল, তারপর অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গিয়েছিল, যখন তিনি আসলে দায়িত্ব নেবার জন্য আসলেন, তখন আসলে বেশ নাজুক অবস্থায় ছিল। তখন এই কম বয়সী একজন মানুষের উপরে ঠিক আপনারা যারা বাইরে থেকে রাজনীতিকে দেখতেন, তারা কতটা আস্থার জায়গাটা আসলে ছিল যে তিনি কি পারবেন কিনা সেই বঙ্গবন্ধুর মতো দৃঢ় হাতে দলকে আবার সাজিয়ে গুছিয়ে আগের মতো দাঁড় করাতে, সেই বিশ্বাসটা কি তখন ছিল আপনাদের? কথা কিছুই বোঝা যায় না। জি, আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? যে এই দিনে যদি শেখ হাসিনা ফিরে না আসতো তাহলে কি হতে পারত? তার বাইরেও একটি প্রশ্ন ছিল যে তখন সেই সময় তখন যখন ফিরেছিল, আজকে শেখ হাসিনার তখনকার শেখ হাসিনার মধ্যে তো অনেক আস্থার জায়গাতে ফারাক ছিল। আজ তিনি যখন আছেন তখন আমরা তার উপর হয়তো আস্থা রাখতে পারি, তিনি সেই জায়গাটি অর্জন করেছেন, কিন্তু তখন যখন বিদেশ থেকে এসে দলকে সামলানোর দায়িত্ব নিলেন, আপনারা যারা রাজনীতির বাইরে থেকে দেখতেন, তারা আসলে তাদের ভবিষ্যৎবাণী কেমন ছিল? জি, তাহলে বাংলাদেশের রাজনীতি আজকে যে জায়গায় আছে এই জায়গায় থাকতো। এটা অন্য একটা রাজনীতি তখন চলছিল। তার মধ্যে আমি যেদিন উনি আসেন, এদিন আমি দিল্লিতে ছিলাম। উনি আসছেন অত্যন্ত অনাড়ম্বর ভাবে, ওখান থেকে আসছেন, কিন্তু দেশে তাকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয় এবং সেখানেই রাজনীতির একটি মেসেজ দেওয়া হয় যে রাজনীতি যেভাবে চলছিল বাংলাদেশে এভাবে হয়তো আর চলবে না, এবং সেটা চলে নাই। শেখ হাসিনা আসার পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে শক্তি, এই শক্তির উত্থান ঘটেছিল উনি আসার পর। উনি না আসলে হয়তো সেই উত্থানটা হতো না এবং রাজনীতি অন্যভাবে প্রবাহিত হতো। আমার মনে হয় যেহেতু জি, আমরা শুনতে পাচ্ছি।
আমি সমৃদ্ধ করতে পারি। ধন্যবাদ। জি, সুভাষ সিংহ রায় জনাব, আপনি কি আছেন আমাদের সঙ্গে? জি, আমরা ওনাকে টেলিফোনে নিশ্চয়ই যুক্ত করে নেবার চেষ্টা করব। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে সে একই প্রশ্নটি রাখতে চাই। আপনিও নিশ্চয়ই সেই সময়টার কথা মনে রাখতে পারবেন, যেটি জানবার ছিল যে তখনকার সময় আসলে শেখ হাসিনা একেবারেই তরুণ ছিলেন। তার হাতে আওয়ামী লীগের মতো, বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে যখন পুনর্গঠনের দায়িত্বটি আসলো, যারা রাজনীতির বাইরে আপনারা ছিলেন বা দেখতেন, পর্যবেক্ষণ করতেন, তারা আসলে তখন কি মনে করেছিলেন? রিয়াজ ভাই যেভাবে বললেন যে স্বাধীনতার পক্ষের শক্তি একেবারে নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাদের ভিতরে যোগাযোগ ছিল না, তারা সংগঠিত ছিল না, তাদের ভিতরে উদ্যমের অভাব ছিল, তারা হতাশ ছিলেন। কিন্তু শেখ হাসিনা ফিরে এসে এই শক্তিটাকে সংগঠিত করলেন। এটি তার প্রধান একটা বড় ভূমিকা গণতন্ত্র পুনরুদ্ধারে, এবং যে রাজনীতি আমরা আশা করেছিলাম বাংলাদেশের জন্য ৭১-এর পর, সেই দিকে দেশটাকে কোনো না কোনোভাবে নিয়ে যাওয়ার জন্য। দ্বিতীয়, তার দলের ভিতরেও অনেক ধরনের নেতাকর্মী ছিলেন। কেউ কেউ সুবিধাবাদী ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর রাস্তায় কেউ নামেননি অনেকেই। তো তাদেরকেও তিনি দূরে সরিয়ে না রেখে আওয়ামী লীগের সংগঠনের ভিতর নিয়ে এলেন। তাতে দলটি খুব শক্তিশালী হলো, এবং আমি খুব অবাক হয়েছি, আপনি যেভাবে বললেন তিনি খুব তরুণ ছিলেন, কিন্তু তারপরও তার ভিতরে সেই মানসিক শক্তি ছিল, এবং মানুষের কথা স্মরণ মনে রেখেই তিনি হয়তো দলটাকে পুনরুজ্জীবিত করেছেন। সবচেয়ে বড় লাভ হয়েছে আমাদের যে ২-৩ দলের যে রাজনীতি হওয়া উচিত গণতন্ত্রে, সেটি আবার ফিরে এসেছে। তা না হলে একদলীয় শাসন থাকতো দেশে, এবং ওই সামরিক শাসন বা ছদ্মবেশী সামরিক শাসন চলতো। তাতে দেশের হয়তো একটা উপরি কাঠামোতে কোনো পরিবর্তন আসতো, কিন্তু ভিতরের দিকে তলে তলে অনেক ক্ষতি হয়ে যেত। তো এই দিক থেকে আমি মনে করি শেখ হাসিনার একটা বড় অবদান ছিল যে দেশে একটা সুস্থ গণতন্ত্রের জন্য একটা ভূমি তৈরি করে। সুস্থ গণতন্ত্র চর্চা যে একেবারে শুরু হয়ে গেছে আমাদের দেশে তা বলা যাবে না, কিন্তু অন্তত একটা ভূমি তৈরি করে দিয়েছিলেন, যে ভূমির উপর দাঁড়িয়ে অন্য দলগুলি, আমি শুধু আওয়ামী লীগের কথা বলছি না, এই যে কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, অনেক ধরনের দল তো আছে, তারাও কিন্তু একটা সময় পেল, সুযোগ পেল রাজনীতিতে যোগদানের। তো সবগুলি দল যখন জেগে উঠল, তখন দেখা গেল যে ওই স্বৈর শাসনের পরিবেশটা ধীরে ধীরে চলে গেল, এবং একসময় তো স্বৈর শাসন পতিত হলো, গণতন্ত্রের প্রত্যাবর্তন হলো। কিন্তু তারপরও এই দুটি বড় দলের ভিতরে ব্যবধান থাকায়, আদর্শগত এবং কৌশলগত নানা ব্যবধান থাকায়, গণতন্ত্র সে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারল না। কিন্তু শেখ হাসিনার অবদান হচ্ছে যে তিনি ফিরে এসে অনেক ঝুঁকি নিয়ে, তিনি কিন্তু জীবনের একটা বড় ঝুঁকি নিয়ে ফিরেছিলেন, তারপরও তিনি দলটাকে সংগঠিত করার চেষ্টা করেছেন, এবং অন্তত দলের ক্ষেত্রে তিনি অত্যন্ত সফল হয়েছেন। একটা শক্তিশালী দল তিনি গড়েছেন, অনেক অঙ্গ সংগঠনকে তিনি প্রাণবন্ত করেছেন, তার নেতৃত্ব খুব গতিশীল। কিন্তু আমার একটা দুঃখ রয়ে যাচ্ছে যে গণতন্ত্রের যে ছবিটা আমরা তার প্রত্যাবর্তনের পর দেখেছিলাম দেশের মানুষ, সেই গণতন্ত্রের ছবিটা আমরা এখন আর দেখি না। এটি আমাদের এই যে দেখি না বা কেন দেখছি না বা কেন এমন হলো, সেই প্রশ্নের জবাব একটু জানতে চাইবো। আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন সুভাষ সিংহ রায়। সুভাষ সিংহ রায়, নিশ্চয়ই আপনি আলোচনা শুনছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী বা তৎকালীন আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি আজ প্রত্যাবর্তন দিবস, এবং তখন তিনি যদি আসলে বাংলাদেশে না আসতেন, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কেমন হতো, বা তার আসার ফলে যে প্রেক্ষাপট একেবারেই ভিন্ন হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তবে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলছিলেন যে তখনকার যেই গণতান্ত্রিক একটি চিত্রের দেখা যাচ্ছিল, সেটি বর্তমানে অনেকটাই তিনি দেখতে পাচ্ছেন না। আপনিও কি তাই মনে করেন? ধন্যবাদ। দুইজন বিদগ্ধ আলোচক এতক্ষণ ধরে আলোচনা করলেন। আমি দুজন বিদগ্ধ আলোচকের আলোচনার সাথে একটা বিষয় যোগ করি। এখন রাত ৮:২০ উপরে বাজে। একটু ভাবুন তো, ১৯৮১ সালের ১৭ই মে আজকের দিনে ৮:২০ শেখ হাসিনা কোথায় ছিলেন? তিনি যখন ৪:৩০টার দিকে যখন নেমেছিল, ৬ ঘন্টা সময় লেগেছিল ৩২ নম্বর পর্যন্ত আসতে তেজগাঁ বিমানবন্দর থেকে। আমি সাহিত্যের ছাত্র না, কিন্তু সৈয়দ মঞ্জুরুল ইসলামের ছাত্র। আমি বিজ্ঞানের ছাত্র, ফার্মেসি অনুষদের ছাত্র। ইতিহাস থেকে আমি অনেক কিছু পাঠ করেছি। অনেকেই কিন্তু
অনেকেই কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। 81 সালের 17 মে রাতের বেলায় শেখ হাসিনা বাংলাদেশে এসে জাতির পিতার কন্যা তিনি সব হারিয়েছেন একমাত্র বোন ছাড়া। কোথায় ছিলেন রাত্রেবেলাটা, কোথায় ছিলেন? আমি লালমাটিয়া যে বাসার থেকে এখন কথা বলছি, আমার নিজের বাসভবন থেকে, এই লালমাটিয়ার এলাকায় তিনি সৈয়দ হোসেন নামে একজন ভদ্রলোকের বাসায় ছিলেন। তার কিন্তু তখন ডক্টর ওয়াজেদের যে আণবিক শক্তি কমিশনের মহাখালীর যে বাসা আপনার অফিসের ঠিক কাছেই, সেই বাসাটাও কিন্তু তখন হয়নি, তার অনেক পরে হয়েছে। তিনি 32 নম্বরের বাসার সামনে গিয়েছিলেন, ঢুকতে পারেননি। তার বাবার বাড়িতে ঢুকতে পারেননি, যেখানে তার সমগ্র পরিবারকে হত্যা করা হচ্ছে, ঢুকতে পারেননি। মিলাদ পর্যন্ত পড়তে যেতে চেয়েছিলেন, ভিতরে করতে দেওয়া হয়নি। এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আর একটা ব্যাপার আমি দর্শকদের একটা হিস্টোরিক্যাল ফুটনোট দিই। 1981 সালের 17 মে যদি বাংলাদেশের যে কটি বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা তখন ছাপা হয়েছিল, আপনি যদি এই পত্রিকাগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে সংরক্ষিত আছে, অনেক জায়গায় সংরক্ষিত আছে, আপনি 1981 সালের 17 মে আপনি ওই পত্রিকাগুলো দেখবেন, একটি শিরোনাম কিন্তু প্রত্যেক পত্রিকায় আছে, শেখ হাসিনার আগমন প্রতিরোধ কমিটি আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছে। সেই আগমন প্রতিরোধ কমিটিতে কারা কারা ছিলেন? তারা পরবর্তীতে জিয়াউর রহমানের শাসন আমলে, বিএনপি বেগম খালেদা জিয়ার শাসন আমলে স্পিকার পর্যন্ত হয়েছিলেন। অতএব সজিন্দার দত্তের একটা কবিতার লাইন আছে, সব কথা সব সময় বলা যায় না, সব সময় বলতে নেই। আমি খুব অল্প কথাই বলি। 1981 সালের 17 মে আজকে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন। সুভাষ সিংহ রায়, আমরা তো আসলে জানি যে ইতিহাস অনেক বড়, যদি চুম্বক অংশ আমাদেরকে বলতেন, এবং একটি প্রশ্ন আমার শুধু ব্যক্তিগতভাবে ছোট্ট কিছু লাইনে আপনার মুখ থেকে শুনবার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে যদি শেখ হাসিনা সেদিন না ফিরতেন দেশে, তাহলে কেমন হতো বাংলাদেশ? 81 সালের 17 মের 5 দিন আগে নিউজউইক পত্রিকা তার সাক্ষাৎকার নিয়েছিলেন। জিজ্ঞেস করেছেন যে আপনি এত ঝুঁকি জেনেও কেন আসছেন? আপনার প্রশ্নের উত্তর এটার মধ্যেই পাবেন। তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি ঝুঁকি জেনেই দেশে যাচ্ছি, কারণ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ একজন কর্মী হিসাবে দায়িত্ব পালন করতে চাই এবং বাংলাদেশে গণতান্ত্রিক ধারা আমি প্রতিষ্ঠিত করব। ঠিক মনে আছে 1982 সালের 24 মার্চ যখন হুসাইন মোহাম্মদের সাথ জগদ্দল পাথরের উপর চেপে বসলো বাংলাদেশের উপরে, একদিন পরে 26 মার্চে একমাত্র শেখ হাসিনা ছাড়া কোনো জাতীয় নেতা সবার স্মৃতিসৌধে যাননি। এই ধারাবাহিকতায়, এই লড়াইয়ে শেখ হাসিনা কত কষ্ট করেছেন, লড়াই করেছেন, হুমকির মুখে পড়েছেন, জেল খেটেছেন, বারবার তিনি গুলির মুখে পড়েছেন, গ্রেনেডের উপরে পড়েছেন। আমি শেষ করছি, নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে যে তোমার স্বদেশ প্রত্যাবর্তন এখনো সমাপ্ত হয়নি। জি, এবং বঙ্গবন্ধুর যে আদর্শ বা স্বপ্নের কথা বলছিলেন, যেটি নির্মাণে এখনো কিন্তু বঙ্গবন্ধুর কন্যা নিরলস চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। সুভাষ সিংহ রায়, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সময় হয়েছে একটি বিরতির, ফিরছি একটি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা গ্রুপ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এবার একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। ঠিক ভিন্ন প্রসঙ্গ না, প্রতিদিনই আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আজকে যেহেতু ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে আরেকটি সতর্কবার্তা এসছে, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আরও বেশি আজকে থেকে জোরদার করা হবে এই শহরে ঢোকা এবং প্রবেশে যাওয়া এবং আসার ব্যাপারে। তাহলে এই যে নিষেধাজ্ঞা বা কঠোরতা শুরু হতে যাচ্ছে, আজও কিন্তু আমরা দেখলাম ফেরিঘাটে একেবারে বেশ ভিড় বা উল্টো চিত্র। তাহলে এই কঠোরতা কোথায় দেখানো হচ্ছে? আমি মনে করি যে পুলিশ এবং সেনাবাহিনী, তাদের তরফ থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। তারা প্রচুর পরিশ্রম করছেন, জায়গায় জায়গায় তারা মানুষকে বোঝাবার চেষ্টা করছে। সমস্যা হচ্ছে আমাদের মানুষের ভিতর এই চিন্তাটা এখনো আসেনি, এবং কেন আসেনি এটি আমাকে খুব অবাক করে। যে এই ঈদের সময় বাড়ি যাওয়া দরকার নেই, অথবা এই অকারণে বাইরে বেরোনোটা প্রয়োজন নেই। যারা খেটে খাওয়া মানুষ বাইরে যাচ্ছেন তাদের জন্য আমাদের সহানুভূতি আছে, এবং তাদেরকে যদি কিছু স্বাস্থ্যবিধি মেনে কাজ করার সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় তাদের অর্থনীতি এই বিপদ থেকে বেরোবার একটা সম্ভাবনা হয়। কিন্তু যদি শুধু শুধু মানুষ বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে, যে ঈদের বাজারে এক বছর যদি ঈদ আমি উদযাপনই না করি, এমন কি বিষয়
জীবন মৃত্যু থেকে বড় বিষয় তো ঈদ উদযাপন নয়। কিন্তু আমরা তো মানুষের সামনে জনগণের সামনে তো একটি অপশন দিচ্ছি যে হ্যাঁ খোলা আছে, চাইলে আপনি যেতে পারেন। এই অপশনটা কেন আমরা দিচ্ছি সেটিও তো একটি আসলে প্রশ্ন। বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা নিজেরাই অনেক শপিং সেন্টার বন্ধ করে দিয়েছেন। প্রশাসন থেকে চেষ্টা করা হচ্ছে শপিং সেন্টার বন্ধ করার, কিন্তু আপনার খবরেই শুনলাম যে দরজা লাগিয়ে ভিতরে ব্যবসায়ীরা বেচাকেনা করছেন। তা এখন প্রত্যেক দোকানের ভিতর তো নজর দেয়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সম্ভব না, তারাও তো বিপদগ্রস্ত। জি, আমি তো দেখি পুলিশের 8 জন সদস্য মারা গেছেন, অনেকেই তো আক্রান্ত হচ্ছেন, তাদের ভিতরে ভয় ভীতি আছে, তারাও যেতে চাচ্ছেন, অনেকটা মনের জোর নিয়ে তারা যাচ্ছেন। 3টি বিষয় এর করা গেলে আমার মনে হয় আমাদের এখান থেকে মুক্তি পেতে পারি। প্রথমত পুলিশ এবং যেটি বলা হলো কড়াকড়ি, আজকে আবার মনে করিয়ে দেওয়া হলো যে কঠোরতা কিন্তু অবলম্বন করা হবে, এবং আমরা আইজিপির একটি বাণী দেখতে পাচ্ছি যে ঈদ উপলক্ষে কাউকে কিন্তু বাড়িতে যেতে দেওয়া হবে না, যে যেখানে আছে সেখানেই অবস্থান নিশ্চিত করা হবে। সেটি আসলে কতদূর বাস্তবায়ন সম্ভব? কারণ ফেরিঘাটগুলোর চিত্র আবারও স্মরণ করিয়ে দিতে চাই, একেবারেই ভিন্ন কথা বলছে। হ্যাঁ, আমি বলছি যে কড়াকড়ি মানে কড়াকড়ি, সুসমন্বিতভাবে কড়াকড়ি করতে হবে। ফেরি বন্ধ করে দিতে হবে। ফেরি কেন চলবে? পণ্য সামগ্রী নিয়ে আসছে যে ট্রাক, তার জন্য রাত 2টার সময় একটা ফেরি চালু হতে পারে, কিন্তু সেখানে কোনো মানুষ যেতে পারবে না যদি না কোনো বিপদগ্রস্ত মানুষ হয়। সেটা একটা ভালো বিষয় চিন্তা করার, যে সব মানুষই শুধু প্রয়োজনে বের হচ্ছে তা নয়, অনেকের অতি প্রয়োজনও আছে, কিন্তু তাদের সংখ্যা কম। কাজে কড়াকড়িটা হতে হবে সমন্বিতভাবে। পুলিশ বলল কড়াকড়ি, কিন্তু ফেরির ঘাটের কর্তা ব্যক্তিরা ভাবলেন যে না আমরা খুলে দিই, তাহলে তো হচ্ছে না। বা ধরুন এই যে গণপরিবহন এখন বন্ধ, কিন্তু যাতায়াতের জন্য যানবাহন কিন্তু রাস্তায় আছে, তো সেখানে ওটা নিয়ন্ত্রণ করতে হবে হাইওয়ে পুলিশ। তারপরে ধরুন ফেরিতে যারা দায়িত্বে আছেন, গণপরিবহন ফাঁকি ফোঁকি কোথায় বেরোচ্ছে সেটা দেখার যারা দায়িত্বে আছেন, প্রত্যেককে এখন সুসমন্বিতভাবে কাজ করতে হবে। এবং সেখানে যারা অকারণে এই আইন ভাঙছেন বা নিয়মের বাইরে গিয়ে তারা একটা ব্যত্যয় ঘটিয়ে মানুষের বিপদ সৃষ্টি করছেন, তাদের উপর আরো কড়াকড়ি করে ফাইন অথবা জেল জরিমানাটা করা উচিত আমি মনে করি। কারণ এখন আমি বাইরে গেলে শুধু আমি যে বিপদগ্রস্ত হই তা না, আমি তো অন্যকেও বিপদগ্রস্ত করতে পারি। ফলে এই কথাগুলো কিন্তু আমরা মোটামুটি বেশ কয়েক মাস ধরে শুনবার সুবাদে আমরা মোটামুটি সবাই কিন্তু জানি। আপনি একেবারে নিম্নবিত্ত থেকে সব শ্রেণীর কথাই বলেন, সবাই কিন্তু এটি জানে, কিন্তু তারপরেও কিন্তু সবাই জেনে শুনেই বের হচ্ছে, এবং রাজধানীতে তো কোথাও কোথাও আমরা যানজটের চিত্রও দেখতে পেলাম। তাহলে এখন আমাদের হাতে আর তাহলে কি করবার আছে? এই যে সামনের কটা দিন, যেই দিনগুলো আছে, যেগুলো পার করে এসেছি সেগুলো তো এসেছি, সৌদির মতো কি তাহলে এখন আমাদের ঈদের দিন থেকে আসলে কারফিউ জারি করতে হবে? আমার তো মনে হয় যদি আমাদের স্বাস্থ্যের অবস্থা ওরকমই হয়, যেমন আপনি তো আজকে সবচেয়ে বেশি আক্রান্তের খবর আমরা শুনলাম, জি, আমাদের হয়তো পরীক্ষা বেশি হচ্ছে বলে আক্রান্ত বেশি দেখাচ্ছে, কিন্তু আমরা যদি আরো পরীক্ষা বাড়াই 10,000-এ নিয়ে যাই, তাহলেও তা দেখা যাবে যে বাংলাদেশ 50,000 হয়ে যাচ্ছে কয়েকদিনের ভিতর আক্রান্তের সংখ্যা। এটি তো আমরা চাই না। ফলে কড়াকড়ির পাশাপাশি যারা আইন মানছেন না তাদেরকে মানতে বাধ্য করতে হবে। কয়েকজনকে যদি আপনি জেল জরিমানা করেন তাহলে কিন্তু এটা কমে যাবে। কিন্তু আমি একদিকে বললাম কড়াকড়ি, কিন্তু আরেকদিকে খুলে দিচ্ছি, তা কিন্তু হবে না। প্রত্যেকটা দোকান বন্ধ করে দিতে হবে যদি মনে হয় যে দোকানের মাধ্যমে এটি ভাইরাসটা ছড়াচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে যারা বিপন্ন মানুষ তাদের জীবিকার একটা সুবিধা না করে এটি যদি করি আমরা, তাহলে কিন্তু মানুষ শুনবে না। 2-3 ধরনের মানুষ আইন মানছেন না। এক তো যারা জীবিকার প্রয়োজনে বেরোতে হয়, তাদের উপর আমরা কড়াকড়িটা খুব বেশি করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যারা জরুরি কাজে বেরোচ্ছেন তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। আর যারা অকারণে বেরোচ্ছেন তাদের উপরে যদি খড়গটা আমাদের পড়ে, তাহলে দেখা যাবে যে অনেক মানুষ, আমার তো হিসাব মতে 30% মানুষ অকারণে বেরোচ্ছেন। এই যে সন্তানদের নিয়ে বিপণী বিতানে যাচ্ছেন ঈদের কেনাকাটা করতে, ওদেরকে পাকড়াও করা উচিত। যে বিপণী বিতানে এই ধরনের ভিড় হয়, স্বাস্থ্যবিধি না মেনে কাজগুলো, তাদেরকে বড় ধরনের একটা ফাইন করা হোক, তাহলে তারা দোকানই বন্ধ করে দিবে। কিন্তু তাদেরও তো জীবিকার প্রশ্ন, এই জন্য সব ব্যবসায়ী সমিতিগুলিকে কিছুটা প্রণোদনা দিতে হবে। যারা যারা এই দোকানের কর্মচারী আছেন তারা যেন ঈদটা করতে পারেন সেই সঙ্গতির ব্যবস্থা করতে হবে। সরকার অনেক প্রণোদনার প্যাকেজ দিয়েছেন, কিন্তু আমার মনে হয় এই প্যাকেজের আওতাটা একটু বাড়ানো উচিত। তাতে হবে কি, যদি একজন মানুষ 15 দিনেরও উপার্জন পেয়ে যান 1 মাসের, তাহলে তিনি ঘরে থাকাই পছন্দ করবেন, কারণ তার তো কোনো কারণ নেই মানুষকে বিপদগ্রস্ত করার জন্য বাইরে আসার। জি, কিন্তু এই পুরো প্রশ্নটাই কিন্তু জটিল প্রশ্ন।
জি, রিয়াজউদ্দিন আহমেদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আরেকটি বিষয় একটু প্রশ্ন রাখতে চাই। স্বাস্থ্যমন্ত্রী আজকে নিজেও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, বলেছেন যে এই যে সংক্রমণের দায় জনসমাগমের জন্য বাড়ছে, সেই দায় একা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, বাকি যে মন্ত্রণালয়গুলো আছে তারা কি সেই দায় নিতে প্রস্তুত আছে? এখানে দেখেন, আমরা প্রথম থেকেই বলে আসছি যে এখানে সমন্বয়ের একটা বিরাট ঘাটতি আছে বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে। স্বাস্থ্যমন্ত্রীর কথা থেকে সেটি আরো একবার প্রমাণিত হলো। সমন্বিতভাবে কাজগুলি হচ্ছে না, যেই জন্য আমরা যে 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 কারণ লকডাউন থেকে যে বেনিফিটটা পাওয়ার কথা ছিল এটা আমরা পাচ্ছি না। এবং এই যে এখন ঈদের জন্য যে খুলে দেওয়া হয়েছে, মানে এখন বলছে যে ঢাকার থেকে বাইরে যেতে পারবে না, চিটাগাং থেকে বাইরে যেতে পারবে। এটাই যদি মেনটেন করে, এটা অন্যান্য দেশে কারফিউ দিয়ে মেনটেন করা হচ্ছে। সৌদি আরবে ঈদের সময় আগে পিছে 5 দিন কারফিউ থাকবে। আমাদের এখানে এত নরম ভাবে কেন আমরা হ্যান্ডেল করছি এটা আমরা বুঝছি না। এটা কিন্তু ঠিক হবে না। এই ঢাকার লোক যদি একবার গ্রামে ঢুকতে পারে তাহলে ব্যাপকভাবে সারা দেশে এই মহামারী ছড়িয়ে যাবে। এটা করা উচিত না। তবে এই ঈদ যাতে যার যার অবস্থানে থেকে করতে পারে, যেটা মঞ্জুর ভাই বললেন যে তাদেরকে প্রণোদনা কিভাবে দেওয়া যায়, তাদেরকে ঘরে রাখার ব্যবস্থা কিভাবে করা যায়, তাদের খাওয়া পড়ার ব্যবস্থা কিভাবে করা যায়, এই জিনিসটা মানবিক ভাবে দেখতে হবে। জি, আরো কি কি করা যেতে পারে আমরা শুনবো, তবে একটি বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আসতে চাই। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে। বিরতিতে যাবার আগে রিয়াজউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন যে অসহায় মানুষদের যদি আসলে খাওয়া পড়ার একটি ব্যবস্থা করা যায় তাহলে হয়তো তাদের ঘরে রাখা যাবে, কিন্তু সরকারের তরফ থেকে যেই ধরনের ত্রাণ বা সহযোগিতা সামগ্রী ঘোষণা আমরা দেখছি, সেখানেও তো বিতরণ ব্যবস্থায় নানা ধরনের অনিয়ম দুর্নীতির খবর আসছে। সরকারের উদ্যোগ আছে, কিছু একটা করতে চায়, ভালো কিছু করতে চায়, কিন্তু এটাকে নানান ভাবে এটা ব্যাহত হচ্ছে। একটা হচ্ছে সমন্বয়হীনতা, দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি। এবং দুর্নীতির ব্যাপারটা তো খুবই দুঃখজনক। সারা পৃথিবীতে যখন একটা স্থবিরতা, সারা পৃথিবী যখন পৃথিবীর সমস্ত নিয়ম কানুন ভেঙে পড়েছে, ওই সময়ে চোরের দল এত অ্যাক্টিভ, এটা খুবই দুঃখজনক। কিন্তু তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং যে সিদ্ধান্ত সরকার নিয়েছে যে ঢাকার বাইরে কাউকে যাইতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, গ্রামে দেওয়া হবে না, এটাকে যদি কঠোরভাবে নিয়ন্ত্রিত করা না হয়, কঠোরভাবে এটা পালন করা না হয়, তাহলে এই হাই সাউন্ডিং নো বাইন্ডিং কথার কোনো অর্থ হয় না। এটাকে এনফোর্স করতে হবে। জি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি যদি কোনো কিছুর সাথে যুক্ত করতে চান এই দুর্নীতির বিষয়ে। প্রধানমন্ত্রী বহুদিন আগেই তো ঘোষণা করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্সে যাবেন বা শূন্য সহনশীলতার নীতিতে অবিচল থাকবেন। এখনই তো সবচেয়ে বড় সময় ওই শূন্য সহনশীলতাটা দেখানো। এই যে জনপ্রতিনিধিরা অনেকেই ত্রাণ লুট করছেন, কালোবাজারিতে ছেড়ে দিচ্ছেন। তারপর এই একটা দেখলাম ইউনিয়ন পরিষদের একজন সদস্য তার 40 জনের একই টেলিফোনে এই সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছেন। তো এই মানুষগুলিকে কেন ধরে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না? আমি তো নিশ্চিত যে 50 জন এরকম দুর্নীতিবাজকে কঠোর শাস্তি দিয়ে জেলে পোড়া হতো, বাকিরা সতর্ক হয়ে যেত। কারণ এই যেটা রিয়াজ ভাই বললেন, সরকারের উদ্যোগের অভাব খুব বেশি অভাব দেখছি না। অনেক যতখানি প্রয়োজন ছিল ততখানি না, কিন্তু আমাদের সামর্থ্য তো কম। কিন্তু এই উদ্যোগটা যদি সবার হাতে না পৌঁছায়, সাহায্যটা, তাহলে তো আর লাভ হচ্ছে না। তবে সেই উদ্যোগটি যাতে পৌঁছে যায় যথাযথভাবে, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল নিটোল টাটা গ্রুপ নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।